ক্লাসে ম্যাডাম বোর্ডে লিখে পড়া বোঝানোর সময় হুট করে কোয়েল আমাকে আলতো করে ধাক্কা মারল। আমি ওর দিকে না তাকিয়ে বোর্ডের দিকে তাকিয়ে আস্তে করে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ডান দিকে একবার তাকিয়ে দেখ। রনি ড্যাব ড্যাব করে তোর দিকে তাকিয়ে আছে। কোয়েলের কথা শুনে বোর্ডের দিকে থেকে চোখ সরিয়ে কোয়েলের দিকে তাকাতেই কোয়েল ইশারা করলো চোখ দিয়ে। আমি আস্তে আস্তে ওদিকে আর চোখে তাকাতে দেখি সত্যি রনিত আমার দিকে একইভাবে তাকিয়ে আছে। একটুবার ভালোভাবে তাকাতে দেখলাম ও গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়েই আছে। আমি তাকাতে ও হাত নেড়ে হাসলো, বলে আমিও হালকা হেসে আবারও বোর্ডের দিকে তাকালাম। কোয়েলকে কনুই দিয়ে খোঁচা মারলেও আমার দিকে কান এগোলো, আর আমি আস্তে করে ওকে বললাম, সত্যি তো আমার দিকে একইভাবে তাকিয়ে আছে। মনে হয় তোর প্রেমে পড়ে গেছে। দূর, বাজে কথা বলিস না তো। ওই দেখ, আবার তোকে ডাকতে বলেছে, তাকা ওইদিকে। কোয়েলের কথা শুনে যেই না রনিতের দিকে তাকাতে যাব, অমনি ম্যাডাম রনিতের নাম ধরে ডাকলো। আমি সহ সবাই তাকালাম রনিতের দিকে, কিন্তু রনিত তখনও আমার দিকেই তাকিয়ে আছে। মনে হচ্ছে কোনো একটা ঘোরের মধ্যে আছে, কারণ ওর বন্ধুরা ডাকলেও ও সাড়া দিচ্ছে না। ম্যাডাম ওর চোখের সামনে এসে দাঁড়াতেই ও চমকে উঠে দাঁড়ালো। কি ম্যাডাম, কিছু বলবেন? কিসে মন? ক্লাসে মন না দিয়ে অন্যদিকে মন কেন তোমার? চুপচাপ ক্লাসে মন দাও। আমি যেন আর না দেখি এদিক ওদিক তাকিয়ে থাকতে। পড়া ধরবো কিন্তু কিছুক্ষণ পর। আমি আর কোয়েল একটু অবাকই হলাম ম্যাডামের বিহেভিয়ারে। ম্যাডাম যেমন রাগী মানুষ, তাতে এতক্ষণে দু চারটা কড়া কথা শুনিয়ে রনিতকে ক্লাস থেকে বার করে দেওয়ার কথা ছিল না, কিন্তু উনি তেমন কিছুই করলেন না। কেন? এখনো তোর দিকে তাকিয়ে আছে? কোয়েল আমাকে কানে কানে বলল। আমি ওকে রেগে বলি, বাদ দে তো, ও স্যার পেয়েছে বলে কি আমরাও স্যার পাবো নাকি? চুপচাপ পড়ায় মন দে, না হলে ক্লাস থেকে বার করে দিবে ম্যাডাম। আমার কথা শুনে কোয়েল চুপ করে ক্লাসে মন দিল। এরপর রনিত কি করেছে না করেছে তা আমরা জানি না, কারণ ওর দিকে আর তাকাইনি আমি আর কোয়েল কেউই। ক্লাস শেষ করে কমন রুমের দিকে যাচ্ছি, এমন সময় আমি আর কোয়েল পিছন থেকে রনিতের গলা পেলাম। আমার নাম ধরেই ডাকছে। কোয়েল পিছন ফিরতে নিলেই আমি ওকে বাধা দিয়ে বললাম, একদম পিছন ফিরবি না, চল এখান থেকে জলদি করে। এই বলে পা চালিয়ে জোড়ো পায়ে হাঁটতে শুরু করলাম। কলেজ ক্যাম্পাসে ঢুকতেই হুট করে কিছু একটা সাথে পা বেজে আমি পড়ে গেলাম। আহ, উফ, সরি সরি, ব্যথা লাগলো বুঝি পায়ে? আমি পায়ে হাত দিয়ে মাথা তুলে তাকাতেই দেখলাম জিয়া দাঁড়িয়ে আছে। তার মানে ও ইচ্ছে করেই এমনটা করেছে। ও আবারও বলল, হিলস যখন ইউজ করতেই জানিস না তখন ইউজ করিস কেন? এখন যদি পাটা ভেঙে গিয়ে থাকে তাহলে কি হবে বলতো? কি আবার হবে? আমার কোলে করে ঘুরে বেড়াবে? আমি আছি কি জন্য? আমি পিছন ফিরব তার আগেই দেখে রনিত এসে আমার পাশে বসলো। আমি রনিতের দিকে একবার তাকিয়ে আবারও সামনে তাকালাম, কারণ জিয়ার পিছন দিয়ে আমি আদিত্যকে দেখেছি। উনি আমার দিকে এগিয়ে আসছিলেন, কিন্তু রনিতকে দেখে থেমে গেলেন। কি ম্যাডাম, এভাবে আমার ডাকে সাড়া না দিয়ে হেঁটে আসছিলেন কেন? এখন হলো তো? আমাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে উপস্থিত আমাকে সহ সকলকে অবাক করে দিয়ে রনিত আমাকে কোলে তুলে নিল। আমি সঙ্গে সঙ্গে জিয়ের দিকে তাকালাম, আর তারপর ওর পিছনে দাঁড়িয়ে থাকা আদিত্যর দিকে। ওনার হাব ভাব দেখে মনে হচ্ছে আজকে আমার আর রনিতের দুজনেরই শেষ দিন। ধ্বংস করে দিবে উনি আজকেই সবকিছু। আমি একটা স্বপ্ন ডোক গিলে কোয়েলের দিকে তাকালে কোয়েল ইশারা দেখায় আজকে শেষ। আহ, প্লিজ ইয়া, সব বিষয়ে নিজের পা আগে বাড়ানোটা বন্ধ কর। কোন দিন দেখবি নিজের পাটাই ভেঙে গেছে এই চক্করে। রনিত আমাকে নিয়ে এগোতে গেলে জিয়াকে কিছু বলতে চায়, আর তখনই রনিত এই কথাটা জিয়াকে থামিয়ে দিয়ে বলে দেয়, আর হাঁটা শুরু করে। কমন রুমে ঢুকে আমাকে বেঞ্চে বসিয়ে দিয়ে রনিত আমার পায়ে হাত দিতে গেলে আমি বাধা দিয়ে বলি, অনেক হয়েছে, এবার তুই যা তো এখান থেকে। আমি ঠিক আছি একদম। আচ্ছা, তাই নাকি? তাহলে হেঁটে দেখা তো আমাকে। রনিতের কথায় চুপ করে গেলাম, কারণ হেঁটে দেখানো তো দূর, দাঁড়াতেও পারবো না আমি। সত্যি সত্যি পাটা ভেঙে গেল না তো? এবার তো আমারই ভয় লাগছে। আমি এসব ভাবছি সে সময় নিজের পায়ে কারো হাতের স্পর্শ পেলাম। রনিত প্লিজ। চুপ, একদম চুপ, দেখতে দে তো আগে আমাকে।
রনিত আমার পা ধরে কিছুক্ষণ নাড়াচাড়া করে হুট করে ঘুরিয়ে দেয়, আর আমি ব্যথা সহ্য করতে না পেরে রনিতের কাঁধ খামছে ধরে চিৎকার দিয়ে উঠি। আহ, লাগছে তো ভীষণ। রনিতের কোনো উত্তর না আসায় আস্তে আস্তে চোখ খুলে ওর দিকে তাকাতেই ওর চোখে চোখ পড়ে গেল। ও একইভাবে আমার দিকেই তাকিয়ে আছে। কি হচ্ছে কি এখানে? হঠাৎ করে কারো গম্ভীর গলার স্বর শুনে আমি পাশে ফিরে তাকালাম। তাকাতেই যেন আমার ভয়ে আত্মা শুকিয়ে যাওয়ার মতো অবস্থায়। আদিত্য গম্ভীরভাবে আমাদের দিকেই তাকিয়ে আছে। রনিত ওকে ডক্টরের কাছে নিয়ে যাওয়াটা উচিত আমার মনে হয়। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। মৌ, উঠে দাঁড়ানোর চেষ্টা করতো একবার। রনিত আমার দিকে হাত বাড়ালে আমি আবার আদিত্যের দিকে তাকাই। আদিত্যর পিছনে দাঁড়িয়ে কোয়েল সমানে না বোধক মাথা নাড়ছে। আমিও তাই রনিতের হাত না ধরে নিচেই উঠে দাঁড়ানোর চেষ্টা করি, আর তাল সামলাতে না পেরে পড়ে যেতে নেই। সঙ্গে সঙ্গে রনিত আমাকে ধরে নেয়। বলেছিলাম না হাতটা ধরতে, আবার কোলে নেব? না না, আর দরকার নেই। তাহলে চুপচাপ হাত ধরে রাখ, ছাড়বি না বলে দিলাম, না হলে আরেকটা পাও কিন্তু যাবে। কোয়েল হোস্টেলে যাওয়ার আগে একবার ডক্টর দেখিয়ে নিস। আদিত্য কথাটা বলেই আমাদের দিকে একবার তাকালো। স্পেশালি রনিত যে আমার হাত ধরে রেখেছে সেদিকে তাকিয়ে আমার দিকে তাকালেন। কিছু না বলে মুখ করিয়ে জোরে একটা নিঃশ্বাস নিয়ে বেরিয়ে গেলেন। রনিত আস্তে আস্তে আমাকে নিয়ে এগোতে থাকলে কোয়েল বলে, রনিত, আমি ওকে নিয়ে যাচ্ছি। ও আর আমি তো একই হোস্টেলে থাকি, তাই না? হ্যাঁ, নো প্রবলেম, বাট তুই একা পারবি নাকি আমিও যাব সাথে? না, তারা দরকার পড়বে না, আমি আর কোয়েল ওকে নিয়েই যাব, তুই আসতে পারিস। থ্যাংক ইউ হেল্প করার জন্য। অঙ্কিতের রিয়াকশন দেখে আমি একটু অবাকই হলাম। ও এসে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে কথাটা বলল। উত্তরে রনিত বলল, আরে কি যে বলো না অঙ্কিতদা, মৌ আমার ফ্রেন্ড, ওর জন্য করব না তো কার জন্য করব? আমি আসছি, ওকে সাবধানে নিয়ে যেও। সাবধানে থাকিস মৌ। হ্যাঁ। রনিত চলে গেলে কোয়েল বলে ওঠে, অঙ্কিত তুমি এগিয়ে যাও মৌকে নিয়ে, আমি ওর ব্যাগটা নিয়ে আসি, ওটা মনে হয় ওখানেই পড়ে আছে। কোয়েল চলে গেলে অঙ্কিত আমার দিকে একইভাবে তাকিয়ে রইল। আমি একবার তাকাচ্ছি ওর দিকে, আরেকবার চোখ নামাচ্ছি। বুঝতে পারছি না আমার পড়ে যাওয়া নিয়ে কি এত রেগে আছে ও, নাকি অন্য কোনো কারণে। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? একটু দেখে শুনে কি চলা যায় না? আর রনিত যখন কোলে নিল তখন ওকে আটকাতে পারলি না? অন্য সময় তো খুব পটর পটর করিস, রনিতের বেলা কি হলো তোর? আরে তুই এত রাগ করছিস কেন? ও হুট করে আমাকে কোলে তুলে নিয়েছে। সেই, তুই তো বাচ্চা তাই না? অঙ্কিত, আমার পায়ে ব্যথা ছিল, তার জন্যই তো ও নিয়েছে। তুমি কোথায় ছিলে তখন? থাক, লাগবে না আমার কারো সাহায্য। কথাটা বলে আমি অঙ্কিতের হাত ছাড়িয়ে নিল। অঙ্কিত আমার কোমর জড়িয়ে ধরে আমার একটা হাত শক্ত করে ধরল। আমি কিছু বলতে নিলে অঙ্কিত আমাকে বলতে না দিয়ে বলল, রনিতের বেলা যখন কোনো কথা বলিসনি, আমার বেলায়ও বলবি না। আমি তোকে কোলে তুলিনি, জাস্ট শক্ত করে ধরেছি যাতে পড়ে না যাস। কোয়েল আসলে ও ধরবে। অঙ্কিত আমাকে কথাটা বলে চুপ করে সামনের দিকে তাকালে আমিও সামনের দিকে তাকাই। আদি তুই? আদি তো কখন এলেন? আমি তো টেরও পাইনি ওনার আসার। এই রে, আজকে যে কি হচ্ছে আমার সাথে, প্রথমে রনিত আর এখন অঙ্কিত। কিন্তু এতটা শান্ত কেন আদিত্য? জ্বর ওঠার আগের পূর্বাভাস না তো? উনি তো আমাকে স্ত্রী হিসেবে মানেই না, তাহলে উনি রাগ করে যাবে কেন? আমার অন্য কোনো পুরুষ স্পর্শ করলে ওনার তো কোনো কিছু যায় আসে না। কম্পিটিশনের দিনের মতো আজকে ওনার চোখে মুখে অভিমান আর একরাশ কষ্টের চাপ। কি হলো আদি, তুই তো চলে গিয়েছিলি দেখলাম। হ্যাঁ, আসলে আমার গাড়ির চাবিটা দিতে এসেছিলাম। তুই আসিস ভালোই হয়েছে। কোয়েল একা পারতো না, তুই মৌমিতা আর কোয়েলকে আমার গাড়িতে নিয়ে যা ডক্টরের কাছে। থ্যাঙ্কস ভাই, ভালোই হবে। আদিত্য ম্লান হেসে অঙ্কিতের হাতে চাবিটা দিতে গেলে দেখতে পেল অঙ্কিত আমার হাত শক্ত করে ধরে আছে। মৌ, তোর ওই হাত দিয়ে চাবিটা নি। আমি কিছু না বলে আদিত্যর দিকে হাত বাড়ালে আদিত্য আমার হাতে চাবিটা দেয়, আর এক ঝলক আমার কোমরে থাকা অঙ্কিতের হাতের দিকে তাকান। সাবধানে থাকবে। আপনি কোথায় যাচ্ছেন এখন? কোথাও না। আমার কেন যেন খারাপ লাগছে আদিত্যর কথা শুনে। কান্না আসছে কিন্তু নিজেকে সামলে নিলাম। ওনার হাতটা ধরে রেখেছি আমি, সাবিনা আর বাহানায়।
উনি আস্তে করে বললেন, আমি বরং আসি, তোমাকে হেল্প করার অনেক লোক আছে। উনি কথাটা বলে আমার দিকে তাকিয়ে স্মিত হাসলে আমিও সেটা সহ্য হলো না। আমি ওনার হাতটা আরও শক্ত করে ধরে বললাম, আপনি নিজের গাড়িটা দিতে পারছেন আর নিজে নিয়ে যেতে পারছেন না? উনি কিছু না বলে অঙ্কিতের দিকে তাকিয়ে আমার দিকে তাকালে আমি সঙ্গে সঙ্গে অঙ্কিতের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিলাম। অঙ্কিতকে বললাম, অঙ্কিত আমাকে একটু ছাড়ো, আমার অসুবিধা হচ্ছে। আর আমি পঙ্গু হয়ে যাইনি যে আমাকে এভাবে কোমর জড়িয়ে ধরতে হবে তোমায়। অঙ্কিত আমার কথা শুনে আমায় ছেড়ে দিলে আমি ওকে আবার বলি, তোমার আজকে এক্সট্রা ক্লাস আছে বলেছিলে না, তুমি বরং সেটা অ্যাটেন্ড করো। আদিত্য যখন গাড়ি দিতে পারছে তখন নিজেও যেতে পারবেন, আর ইউনিয়ন লিডার হিসাবে ওনার তো এটা দায়িত্ব, তাই না? ঠিক আছে আদি, তুই নিয়ে যা, আমি আসলাম, আমার ক্লাস আছে। অঙ্কিত চলে গেলে আমি আদিত্যর দিকে তাকালাম। উনি চুপ করে মাথা নিচু করে রইলে আমি ধমক দিয়ে বললাম, হাতটা ধরতে পারছেন না? আমার একা দাঁড়াতে কষ্ট হচ্ছে তো নাকি? আমার ধমক শুনে উনি সঙ্গে সঙ্গে আমার হাতটা ধরে আমার কোমরে হাত রাখলেন। আমি সঙ্গে সঙ্গে চোখ বুজে ফেললাম। একটা আলাদাই অনুভূতি হলো আমার, যা রনিত বা অঙ্কিতের স্পর্শে হয়নি। ওনার নিঃশ্বাস আমার ঘাড়ে পড়তে আমি কেঁপে উঠে ওনার শার্ট খামচে ধরলাম। কিভাবে পড়লে? আমি আর কোয়েল তাড়াহুড়ো করে আসছিলাম, তখনই কিছু একটার সাথে পা বেজে পড়ে যাই। পরে বুঝতে পারি জিয়ার পায়ের সাথে পা বেজেই পড়ে গেছি। রনিত একটু বেশি আগে পিছে ঘুরছে না তো তোমার? আমি নিচের দিকে তাকিয়ে উত্তর দিচ্ছিলাম এতক্ষণ, কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর দিলাম না। আদিত্য আমাকে আরেকটু কাছে টানতে সঙ্গে ওনার কাঁধে হাত দিয়ে ওনার দিকে তাকালে উনি বলেন, দ্বিতীয় দিন থেকে যেন রনিতের সাথে সবসময় না দেখি, যতটুকু দরকার ততটুকুই কথা বলবে, বুঝেছ? আমি শুধু হ্যাঁ বোঝক মাথা নাড়লাম। উনি আমার চোখের দিকে একইভাবে তাকিয়ে থাকলেও আমি তাকিয়ে থাকতে পারলাম না। চোখ নামিয়ে নিলাম আর উনি আমাকে হুট করে কোলে তুলে নিলেন। আরে আর কি করছেন? আমার কথা শেষ করার আগে উনি এমনভাবে আমার দিকে তাকালেন যে আমি আর কিছুই বলতে পারলাম না। ওনার গাড়ির সামনে এগোচ্ছেন এটুকু বুঝতে পেরে বললাম, সবাই কি ভাববে? রনিত যখন কোলে নিয়ে এসেছিল তখন যা ভেবেছে এখনও তাই ভাববে, যাতে আমার বা তোমার কারো কোনো কিছুই যায় আসে না। কোয়েল ব্যাগ আনতে গিয়েছিল, আসেনি তো এখনও, খুঁজবে আমাদের, দেখা যাবে। ইস, কিছুক্ষণ আগেই বিজে বিড়ালের মতো মিউ মিউ করছিল, আর এখন দেখো বুতুম পেঁচা একটা। মনে মনে কথাগুলো বলে বেঞ্চি কেটে মুখ ফুরিয়ে নিতেই দেখলাম জিয়া আমাদের দিকে তাকিয়ে আছে আর রাগে কটমট করছে। এটা দেখে মনে মনে হাসলাম, ওর তো এটাই করার কথা, কারণ ও যা চেয়েছে তার উল্টোটা হয়ে গেছে কি না। গাড়ির সামনে যেতেই দেখলাম কোয়েল আমার ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। উনি আমাকে নামালে আমি কোয়েলকে জিজ্ঞেস করলাম, তুই এখানে এলি কীভাবে? জানলে কি করে? আমি তো গিয়েছিলাম ওখানে, তারপর দেখলাম তোরা বর্বও প্রেম করছিস, তাই ভাবলাম কাবাব মেয়ে হাড্ডি হয়ে লাভ কি। তোর অঙ্কিতকে বলা কথা শুনে নিয়ে এখানে চলে এলাম, চল চল গাড়িতে চল। আমি আর আদিতে ওকে বকতে যাব, তার আগে কোয়েল কানে হেডফোন লাগিয়ে নিল আর গাড়িতে উঠে বসলো। ডক্টরকে দেখিয়ে আমাদের হোস্টেলে ড্রপ করেই উনি চলে যান। রাতে কিরে কোলে সরে কেমন লাগলো? সরি কার করে সরে ভালো লাগলো? হয়ে গেছে, শেষ আমার লেগ ফুল করা। শেষ? কি বলিস এসব? সবে তো শুরু, এখনও তো অনেক কিছু হওয়া বাকি। কোয়েল আমাকে চোখ টিপ দিলে আমি ওর দিকে আমার হাতে থাকা বই ছুঁড়ে মারি। ও সেটা ক্যাচ করে বলে, তোর ফ্যান ফলোয়িং বিশাল এখন, কি একটা বেশ নাম পোলাটার। আমার থেকে তোর নাম্বার চাইছিল, দিয়ে দিয়েছিস নাকি? দেইনি, কিন্তু দিয়ে দিব আমাকে ট্রিট না দিলে। কুত্তি কোথাকার। বাই দ্য ওয়ে, এই রনিতের কি ব্যাপার বলতো? খারাপ না ছেলেটা। তেমন কিছুই না, ঘুমা তুই। কথাটা বলেই এপাশ ফিরে আমি শুয়ে পড়লাম, না হলে তো কোয়েল থামতই না। বেশ কয়েকটা দিন কেটে গেছে, এখন আমার পাও পুরোপুরি ঠিকঠাক। এই কয়েকদিন রনিত আমার পিছনে একদমই ছাড়েনি বললেই চলে। নোটস দেওয়া থেকে শুরু করে হাজার একটা বাহানায় আমার কাছে এসে বসে থেকেছে আর আমাকে হাসানোর চেষ্টা করেছে। বন্ধুত্বটা তাই ভালোই হয়ে গেছে ওর সাথে। নাও, যার নাম করছিলাম সে এসে হাজির। কি করছে সেখানে বসে? পা ঠিক আছে তো? উফ, আমার পা অনেক আগেই ঠিক হয়ে গেছে, সামান্য মুচকে গেছে ভাই। এই একদম ভাই না, কতবার বলবো তোকে? রনিত বেশ রেখে কথাটা বললে আমি হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকি। এই কয়েকদিন বেশ অনেকবার আমাকে বারণ করেছে ভাই বলে ডাকতে, কিন্তু তো আমার তো অভ্যাস ছাড়ে কি করে। সাইলেন্ট হয়ে গেলি কেন? না কিছু না, ম্যাডামের পড়া করেছিস? আমার এই প্রশ্নটাতে রনিতের মুখ চুন হয়ে গেল। আমি হেসে ফেললাম। হাসতে হাসতে শুয়ে পড়েছি আমি বেঞ্চে। ম্যাডাম কোনো পড়া দেয়নি, তুই আমাকে ভয় দেখালি তাই না? আমি উত্তর কি দিব? রনিতের রিয়াকশান দেখে হেসে চলছি। হাসতে হাসতে থেমে গেলাম রনিতের পিছনে এসে দাঁড়ানো এক জোড়া পা দেখে।
আদিত্য, উনি আবার এখানে এসেছেন কেন? রনিত, আমার মৌমিতার সাথে কিছু কথা আছে প্রাইভেট। রনিত পিছনে তাকিয়ে আদিত্যর কথা শুনে একবার আমার দিকে তাকালো, তারপর বেরিয়ে গেল আমাকে বলে। রনিত বেরিয়ে গেলে আমিও আমার বইপত্র গোছাতে থাকি কমন রুম থেকে বেরিয়ে ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে। এই কয়েকদিন আমার ফোন ধরনি কেন? আদিত্য প্রশ্ন শুনেও আমি তার উত্তর দিলাম না, বলা যায় প্রয়োজন মনে করলাম না। উনি আবার জিজ্ঞেস করলেন, ভার্সিটিতে কতবার কথা বলার চেষ্টা করেছি আমি তোমার সাথে। আমি এবারও উত্তর না দেওয়ায় উনি আমার হাত ধরে বাধা দিয়ে বললেন, আমাকে ইগনোর করার কারণটা কি? অন্য ছেলেদের সাথে তো খুব হেসে হেসে কথা বলা যায়, তাহলে আমার সাথে কথা বলতে কোথায় বাধে? আমার মাথাটা চট করে গরম হয়ে যাওয়ায় আমি ওনার হাতটা ঝাড়া মেরে ছাড়িয়ে বললাম, কেন কথা বলবো আমি আপনার সাথে? কে হন আপনি আমার, যে আপনার সাথে আমার কথা বলতে হবে? আচ্ছা, রনিত, অঙ্কিত, এরা তোমার কে হয়? বন্ধু হয়, ওদের সাথে আমার একটা সম্পর্ক আছে, কিন্তু আপনার সাথে তো তাও নেই। আপনি নিজেই সেটা রাখেননি, ভুলে যাবেন না। আমার কথাটা বলে আমার ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে নিলেই আদিত্য আমার দু বাহু চেপে ধরে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে বলে, আমি যেন দ্বিতীয় দিন থেকে রনিতের আশেপাশে তোমাকে না দেখি। এ নিয়ে সেকেন্ড টাইম বলছি, আমার কথার অবাধ্য হলে এর ফল কিন্তু ভালো হবে না। আমি আদিত্য চোখের দিকে তাকিয়ে ওনার বুকে দু হাত দিয়ে ধাক্কা মেরে ওনাকে সরিয়ে বললাম, কোন অধিকারে আপনি আমাকে এই কথাগুলো বলছেন? স্বামীর অধিকারে, যা আপনি আমাদের ফুলশয্যা রাতে অস্বীকার করেছেন। আপনার জন্য, আপনার বিয়ে না মানার কনসেপ্টের জন্য আমি কতটা কষ্ট পেয়েছি সেদিন তার কোনো খোঁজ আপনি রেখেছেন? আপনি তো এসেছিলেন আমাকে একা পেলে, একবারও ভাবেননি আমার কি হবে। আপনার জন্য যে আমার স্বপ্ন ভেঙেছে তার কি হবে? আপনার গার্লফ্রেন্ডের থেকে নানান রকম কথা শুনেছি, অপমানিত হয়েছি, তখন কোথায় ছিলেন আপনি? তখন কোথায় ছিল আপনার এই অধিকারবোধ? কিসে বাদে আপনার সাথে কথা বলতে? বিবিকে বাদে। সে মানুষটার সাথে কথা বলতে আমার বিবিকে বাদে, যে কিনা নিজের জন্য আমাদের বিয়ে অস্বীকার করেছে। দিনের পর দিন নিজের স্ত্রীর সামনে গার্লফ্রেন্ডের সাথে হাত ধরে ঘুরে, নিজের স্ত্রীর অপমান সহ্য করে। আপনি যেমন নিজের রাস্তা নিজে বেছে নিয়েছেন, আমিও নিজের রাস্তা নিজে বেছে নিয়েছি। 1 বছর হলে ডিভোর্স লেটার পেয়ে যাবেন আপনি, প্লিজ। রনিত এখনকার নামকরা পলিটিশিয়ানদের ছেলে, ও চাইলে অনেক কিছুই করতে পারে, ভার্সিটির স্যার ম্যাডামরাও তাতে কিছুই করতে পারবে না, তাই ওর থেকে দূরে থাকাটাই বেটার। তোমার ব্যাপার আবার তুমি করবে। অনেক ভুল বোঝাবুঝি হয়েছে যেগুলো মেটাতে চেয়েছিলাম, তাই কথা বলার জন্য বলছিলাম। সরি, সরি ফর এভরিথিং। আমি ইচ্ছে করে কিছুই করিনি, পারলে ক্ষমা করে দিও। আদিত্য আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল। আমি আমার কথা শেষ করে চলে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে উনি বলা শুরু করলেন, কিন্তু যাওয়ার সময় উনি চোখে হাত দিলেন। ওনার চোখে কি জল ছিল? কথাগুলো ভাবতে ভাবতে আমি ওখানেই বসে পড়লাম। সব কিছু নতুনভাবে শুরু করতে চেয়েছিলেন। আমাদের মধ্যে কি এমন ভুল বোঝাবুঝি আছে যা ক্লিয়ার করতে চেয়েছিলেন? আমি কি একটু বেশি বাড়াবাড়ি করে ফেললাম? কী রে, একা একা কী কথা বলছিস? কোয়েল, তুই এখানে? তা কি করব? ক্লাস শুরু হবে 5 মিনিটের মধ্যে। কতবার ফোন করলাম, তুই তো রিসিভই করছিস না। কি হয়েছে? পরে বলবো সব, এখন চল। কোয়েলকার কিছু বলার সুযোগ না দিয়ে আমি চলে গেলাম। মাথার মধ্যে আদিত্যর কথাগুলো খালি করছে। আজকে মনে হয় না ক্লাসে মন বসবে। ক্লাস কোনো রকমে শেষ করে কারোর সাথে কথা না বলে সোজা হোস্টেলে চলে গেলাম। সন্ধ্যায় আদিত্য বাংলোর বাগানে বসে আছে একা একা। মাঝে মধ্যেই গাল মুছছে হাত দিয়ে, কারণ আদিত্য কাঁদছে। হ্যাঁ, আজ মৌমিতার কথাগুলো তার একটু বেশি খারাপ লেগেছে। বেশিরভাগ কথায় সে কষ্ট পাচ্ছে। আদিত্য কোনোদিনও খুব কষ্ট না পেলে কাঁদে না। আজ পর্যন্ত নিজের বাবার ব্যবহার ছাড়া কারো ব্যবহারে কাঁদেনি। এখন আদিত্য ফাঁস ফিরতে অবাক হয়ে বলে, তুই এখানে কেন? কাকে আশা করেছিলি? আদিত্য ফাঁস ফিরে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। অন্ধকারেও চিনতে অসুবিধা হয়নি আদিত্য ছেলেটিকে। ছেলেটি আদিত্যর পাশে বসতে নিলে আদিত্য উঠে ছেলেটিকে জড়িয়ে ধরে, যার ফলে ছেলেটি একটু অবাকই হয়ে যায়। ছেলেটি আদিত্যকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে ভাই? তোকে এমন আপসেট লাগছে কেন? রাজ, আমি ঠিক নেই রে, একদম ঠিক নেই। রাজ একটু অবাক হলেও আদিত্যকে কিছুক্ষণ ধরে রেখে তারপর সজাগ করে জিজ্ঞেস করলো, আমি কি সেই আদিত্যকে দেখছি যে কিনা অলওয়েজ স্ট্রং থাকতো? কোনো কিছুই তাকে কখনো ভাঙতে পারতো না, অ্যাটলিস্ট বাহির থেকে তো নাই। আজ এমন কি হলো যাতে তুই ঠিক নেই? কি এমন হয়ে গেল আমি না থাকায়? রাজের কথা শুনে যেন হুঁশ এলো আদিত্যর। আদিত্য নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে রাজকে বলল, না না, তেমন কিছুই না, আমি ঠিক আছি। তুই বল, কেমন আছিস এখন? বলেই তো গেছিস আমাকে। আদিত্যর কথা এড়ানো ধরন দেখে রাজ হেসে বলল, তুই আমাকে লুকানোর চেষ্টা করছিস? রাজার কথায় আদিত্য বেঞ্চে বসে ধপ করে দুহাত দিয়ে মুখ ঢেকে। রাজ আবার পুরোপুরি শিওর হয়ে গেল আদিত্যর কিছু একটা তো হয়েছে। রাজ মনে মনে ভাবল,
আদি এতটা আপসেট, এতটা ওয়ারিড, কিন্তু কি হয়েছে? কিছু না, বেশ বড় কিছুই হয়েছে। রাজ আদিত্যকে টেনে তুলে দাঁড় করালো আর বলল, ভিতরে চল, আমি সবটা শুনতে চাই। কাজটা কি ঠিক হলো মৌ? কোয়েলের প্রশ্নটা শুনে কোনো উত্তরই দিলাম না। আজকে আদিত্যর সাথে আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। এতটা করা মনে হয় আমার ঠিক হয়নি। তার উপর ওনার শেষের কথাগুলো আমি যেন বলতেই পারছি না। দেখ মৌ, আমি যা জানি আদিত্যদা কখনো কারো নামে মিথ্যে কথা বলে না। আর অঙ্কিতও আমাকে বলেছিল রনির ছেলেটা খুব একটা সুবিধার না, ও পলিটিশিয়ানের ছেলে। হোয়াট? তুই এটা এখন আমাকে বলছিস? আগে কেন বলিসনি? আমি রেগে কথাটা কোয়েলকে জিজ্ঞেস করলে কোয়েল চুপ করে যায়। আমার মাথা যেন আরও গরম হয়ে গেল ব্যাপারটা দেখে। কি হলো, কিছু বলবি? অঙ্কিত তোকে ভালোবাসে মৌ। কি কি বলছিস এসব কিছু? ঠিকই বলছি, ও তোকে ভালোবাসে, তাই তোর সাথে রনিতকে একদমই সহ্য করতে পারে না। এই কারণেই আমি ভেবেছিলাম হয়তো তোকে রনিতের থেকে দূরে রাখার জন্য অঙ্কিত মিথ্যে বলছে। কিন্তু এখন যখন আদিত্য দাও একই কথা বলল, তখনই আমি মানতে বাধ্য হলাম। কোয়েলের কথা শুনে আমার মাথায় হাত পড়ে গেল। আমি আন্দাজ করেছিলাম অঙ্কিতের ব্যাপারটা, কিন্তু এটা যে সত্যি হবে আমি ভাবিনি। এখন এখন কি করব আমি? কি রে, কি ভাবছিস? কি করব এখন বলতো? কি আবার করবি? কিছুই না, জাস্ট মজা দেখ। আমি কোয়েলের কথা শুনে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, মজা দেখব মানে? মানে এটাই যে আদিত্য তার নিজের ভুলটা বুঝতে পেরেছে, তাও আবার সেটা নিজে থেকেই। তার জন্যই তো ও বলল যে সবটা নতুন করে শুরু করতে চায়। তাই পুরনো কথাগুলো, ওর ভুলগুলো একের পর এক মনে করিয়ে দিয়ে ওকে নিজের কাছে নিজেকেই অপরাধী বানিয়ে দিয়েছিস। এখন হয়তো ও আরও বেশি করে নিজের ভুলগুলো শুধরানোর চেষ্টা করবে। এই তো বললেই কাজটা ঠিক করেনি, তাহলে এখন সাপোর্ট করছিস সে? কোয়েল একটা বড় নিঃশ্বাস ছেড়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তুই যে কষ্টটা পেয়েছিস সেটা কোনোদিনও ভুলবার নয়, জানিসই তো। তাই আদিত্য তাকে একটু তো কষ্ট সহ্যই করতে হবে। ও যেরকম ব্যবহারটা তোর সাথে করেছিল ফুলসজ্জার রাতে, আজও সেই রকম একটা ব্যবহার তোর কাছ থেকে সে পেয়েছে। তুই নিজেকে এতটা খারাপ ভাবিস না। তুই ভাব, সেদিন আমি নিজে থেকে ওনাকে বললাম, তারপর আমাকে ডক্টরের কাছে নিয়ে গেল। ওনার চোখের সামনে রনিত আমাকে কোলে তুলে নিয়ে এলো। অঙ্কিত ওভাবে আমাকে ধরেছিল, তা দেখার পরে উনি কিছুই বললেন না। আমি যখন বললাম আমাকে ধরতে, তখন ধরলেন। আর আজ এসেছিলেন আমার উপর অধিকার বোধ দেখাতে। কারণটা মাথাটা গরম হয় বলতো? কোয়েল আবার আমার কাঁধে হাত রেখে বলল, আদিত্যতা যেহেতু কোনোদিন বিয়ের কনসেপ্টটা মানেইনি, তাই ওর প্রতি তোর এই অধিকার বোধ, জেলাসি, অনুভূতি আর ভালোবাসা সব কিছু বুঝতে একটু সময় লাগবে। হ্যাঁ, এখন এমন একজন যদি কেউ আসে যা আদিত্যতাকে বোঝাবে এসব, তাহলে অত বেশি কষ্ট করতে হবে না। ভালোবাসা? হাসাস না তো। উনি আমাকে কোনো দিনই ভালোবাসবেন না, আর না আমি ভালোবাসতে পারবো। হাই রে, ভালোবেসে বসে আছে আবার বলছে ভালোবাসতে পারবে না। আদিত্যতার মতো এরেও যে বোঝাতে হবে, এটা তো আমি ভুলেই গিয়েছিলাম। কই নাহি, আদিত্যতা আগে বুঝুক, তারপরও নিজে ওর বোরকে বুঝিয়ে দিবে। আমি কোয়েলের দিকে তাকিয়ে দেখলাম নিজে নিজে কীসব বিড়বিড় করে চলছে। আমি ওর বাহুতে হালকা একটা সাপোর্ট মেরে বললাম, কি বিড়বিড় করছিস তুই? কই কিছু না তো, চল ম্যাডামের পড়া রেডি করতে হবে। আজব তো। অন্যদিকে এত কিছু হয়ে গেছে আর তুই আমাকে কিছুই জানাসনি আদি? আদিত্যর সব কথা শুনে রাজ রেগে গেলে আদিত্য অভিমানে সুরে বলল, তুই তো কোনো যোগাযোগ রাখিসনি আমার সাথে। রাজ পারে না আদিত্যর মাথাটা যেন পাঠিয়ে দিতে। নিজেকে সামনে নিয়ে বলল, কেন রেহারামজাদা, তোর কাছে আমার কন্ট্যাক্ট নাম্বার কি ছিল না? আমি করিনি তাই বলে তুইও করিসনি? আরে বাবা, আমি তো আসতাম এক্সাম দিতে। এমন তো না যে আমার আর তোর সাথে ঝগড়া হয়েছে। আলাদাই অভিমান করে বসে আছিস তুই। রাজ আদিত্যর পাশে চুপ করে বসে পড়ল। কিছুক্ষণ বসে থাকার পরেও যখন দেখলো আদিত্যর কোনো রিয়াকশন নেই, তখন পাশে তাকাতেই দেখলো আদিত্য চুপ করে বসে আছে। রাজ আদিত্যর কাছে এগিয়ে এসে ওর সামনে হাঁটু বাস করে বসে বলল, আমিও যাচ্ছি না কোথাও, পার্মানেন্ট এসে পড়েছি তোর কাছে। আদিত্যর যেন কোনো রিয়াকশনই নেই। আরে বাবা, আমার ভুল হয়ে গেছে ভাই। আমি যে অবস্থায় ছিলাম সেই সময় আমি কাউকে কিছু জানাতে পারিনি। আমি কেউ হয়ে গেছি, ঠিকই তো আছে। বাফ, আমার সেটা বলিনি। তুই কেন এমন করছিস? আমি ফিরে এসেছি তো।
আদিত্য রেগে উঠে বলতে শুরু করলো, তোর এই ভুল হয়ে গেছে বলে সবটাই ঠিক হয়ে যাবে না রাজ। আমি যে কষ্টটা পেয়েছি সেটা তুই কমাতে পারবি না। সবাই জানতো তোর আর আমার সম্পর্কটা কীরকম ছিল। সেই ছোটবেলা থেকে আমরা একে অপরকে ছাড়া চলিনি, একে অপরকে না বলে কোনো কিছু করিনি। হরিহর আত্মা ছিলাম। আর তুই কি করলি? আমাকে না জানি হুট করে কোথাও একটা চলে গেলি। এখন আসছিস সরি বলতে। আইডিয়া আছে আমি কতটা একা পড়ে গিয়েছিলাম? খোঁজ রেখেছিস আমার? শুধু আরে ভাই, শান্ত হ তুই। আমি বলছি তো, আমার মনের অবস্থা ভালো ছিল না। না হলে তোকে ছাড়া আমি কাকেই বা বলবো আমার কথা? তুই ছাড়া আমার কে আছে বল? আমি নিজেও তো তোকে ছাড়া একাই ছিলাম। আমার কথা শোনার মতো ভাবার মতো কেউ ছিল না ভাই। এখন যখন আমি ফিরে এসেছি তখন প্লিজ আমাকে ভুল বুঝিস না। আদিত্যকে থামিয়ে দিয়ে রাজ আদিত্যকে নিজে থেকে জড়িয়ে ধরে কথাগুলো বলল। আদিত্য আর কথা না বাড়িয়ে রাজকে জড়িয়ে ধরলে রাজ স্বস্তি পায়। কিছুক্ষণ পর আদিত্যকে ছেড়ে বলে, তোর বউ তো তোকে ভালোই শিক্ষা দিয়েছে। মানে কি বলতে চাইছিস? তুই বুঝিসনি? তুই নিজের মধ্যে নিজের পরিবর্তন বুঝিসনি আদি? আদিত্য রাজের কথায় অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে। কিছুই বুঝতে পারছে না সে রাজের কথায়। আর রাজ সেটা বুঝতে পেরে আদিত্যকে বসিয়ে বলল, তুই মৌমিতার সাথে যেটা করেছিস সেটা তো ভুল। তুই সেটা বুঝতে পেরেছিস। শুধু এটাই না, মৌমিতা যে এটাতে কতটা কষ্ট পেয়েছে সেটা আজ ওর করা ব্যবহারে তুই অনুভব করেছিস। তাই তো আমাকে বললি যে এখন আমার সরি চাওয়ায় তোর কষ্ট পাওয়াটা কমবে না। ঠিক যেমন তোর করা আগের ব্যবহারে মৌমিতার কষ্টটা কমবে না তোর এখনকার সরিতে। আদিত্য চুপ করে রইল রাজের কথা শুনে। কিছু সময় পর আদিত্য নীরবতা ভেঙে বলল, আমার সাথে যে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। ভার্সিটিতে মৌমিতা আসার প্রথম দিন থেকে আমি ওকে সেও অ্যাভয়েড করতে পারছি না। বারবার মাথায় ঘুরছে যে ওর জন্য কি না কি প্রবলেম ক্রিয়েট করবে, ওকে ফাঁসাবে তখন। আমি চাই না মৌমিতা কোনো প্রবলেম ফেস করুক। আর আর কি কি চলছে এখন তোর মাথায়? আদিত্য কিছুক্ষণ ইতস্ত বোধ করতে করতে একটা সময় বলেই দেয়, প্রথমে আমার মৌমিতার সাথে অঙ্কিতকে সহ্য হচ্ছিল না, কিন্তু এখন 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 রনিতের সাথেও তুই মৌমিতাকে সহ্য করতে পারছিস না, তাই তো? তোর মন চাইছে অঙ্কিত হোক আর রনিত হোক, তুই ছাড়া কেউই যেন মৌমিতাকে টাচ তো দূরের কথা আশেপাশেও যেন না গেছে, তাই তো? আদিত্য হা করে রাজার মুখের দিকে তাকিয়ে থাকলো। রাজ জোরে হেসে ফেলে। আদিত্য বোঘার মতো মুখ করে রাজকে জিজ্ঞেস করে, তুই কি করে জানলি? রাজ কোনো রকমের নিজের হাসি থামালো আদিত্যর মুখ দেখে আবারও হেসে ফেলে। এতে আদিত্য বিরক্ত হয়ে গেলে রাজ নিজেকে স্বাভাবিক করে বলে, ইউ আর ইন লাভ ব্রো, ইউ আর ইন লাভ ফর উইথ মৌমিতা। রাজার কথা শুনে আদিত্যর বিষম খেয়ে গেল। রাজ সেটা দেখে হেসে আদিত্যকে জল দিলে আদিত্য সেটা ঢক ঢক করে খেয়ে নেয়। তারপর চোখ বড় বড় করে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করে, কি বললি? তোর মতো অবস্থা আমারও। আমি নিজে ভেবে পাচ্ছি না তুই আদিত্য ব্যানার্জি ভালোবেসে ফেলেছে। ও মাই গড, বা কী বলছিস এসব? দেখ আদি, আমি জানি তুই এসব প্রেম ভালোবাসা বিয়েতে বিশ্বাসী না, কিন্তু বিয়ে এমন একটা জিনিস যা সবাইকে বদলে দেয়। তুই মুখে বলছিস ঠিকই তুই এ বিয়ে মানিস না, কিন্তু তোর মনে মনে এটা আছে যে মমিতা তোর বউ। প্রথমত ঠিক এজন্যই তুই চাস না মমিতা কোনো প্রবলেম ফেস করুক, মমিতাকে কেউ হ্যারাস করুক, এটা তোর মমিতার উপর কর্তব্যবোধ। দ্বিতীয়ত তুই চাস না মমিতা অন্য কোনো ছেলের সাথে কথা বলুক বা মিশুক, তোর কথা মতো চলুক, এটাই চাইছিস তুই। তোর এই অধিকার বোধ। রাজার মমিতা তোর কথাটা আদিত্যর বুকে এসে লাগলো। এই দুটো শব্দই যেন ওর মনে দাগ কেটে গেছে। ও নিজের অজান্তে মনে মনে আওড়াতে লাগলো, মমিতা আমার। রাজ বুঝলো আদিত্য বুঝতে শুরু করেছে, আবারও বলতে শুরু করলো, তোর মাথায় সারাক্ষণ মমিতার কথা ঘুরছে, যেখানে আজ অবধি তুই কোনো মেয়েকে নিয়ে ভাবিসনি। তুই আমাকে বললি মমিতা পায়ে চোট পেয়ে কষ্ট পাওয়ায় তো কষ্ট হয়েছে। যখন মমিতা ডান্স কম্পিটিশনে গ্রিন রুমে বলেছিল ওর পরিবারের জন্য মন খারাপ করছিল, তখনও তোর খারাপ লেগেছিল, তাই তুই ওর পরিবারকে নিয়ে চলে এসেছিলি। মমিতা যখন জিতছিল তখন ওর খুশিতে তুই খুশি হয়েছিলি, কিন্তু তার সাথে তোর খারাপও লেগেছে কারণ তুই ওর সাথে পারফরমেন্স করতে পারিসনি। সিরিয়াসলি? আদিত্য ব্যানার্জি কোনো মেয়ের সাথে পারফরমেন্স করতে না পারার জন্য কষ্ট পেয়েছে? আচ্ছা, তোর শরীর খারাপের সময় তুই কেন চাইছিলি মমিতা তোর সাথে থাকুক? আমার ভালো লাগে ও আমার কাছে থাকলে, একজাক্টলি। তুই তোর ভালো লাগে, তুই মমিতার সাথে টাইম স্পেন্ড করতে চাস কারণ ও কাছাকাছি থাকলে তোর ভালো লাগে। যেখানে জিয়াকে তুই সহ্যই করতে পারিস না, শুধু জিয়া কেন অন্য কোনো মেয়েকে তুই সহ্য করতে পারিস না? আদিত্যর কাছে একে একে সব কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। যে প্রশ্নের উত্তরও এতদিন খুঁজছিল তা একে একে সব পেয়ে গেছে। সে সত্যি রাজের কথা অস্বীকার করতে পারছে না। তবুও রাজকে বলল, তুই ভুল বুঝছিস রাজ, আমি আর ভালোবাসা? না না, আমি ভালোবাসি না। কি বলছিস কি এসব? আচ্ছা তুই ভালোবাসিস না,
তাহলে কেন মৌমিতার ডিভোর্স দেওয়ার কথাই তোর খারাপ লেগেছে? মৌমিতার বলা প্রত্যেকটা কথাই তোর এতটাই খারাপ লেগেছে যে তোর চোখে জল এসেছে, তুই কেঁদেছিস। অঙ্কিতার রনিতের সাথে শুধু না, মৌমিতা যদি অন্য কোনো ছেলের সাথে ক্লোজ হয় সেটাও তুই সহ্য করতে পারবি না আদি। তেমন কিছুই না রাজ, রনিত ভালো না তাই আমি মৌমিতাকে বারণ করেছি। আর অঙ্কিত, আগে অঙ্কিতের সাথে কথা ছিল না তো তাই রাগ ছিল, এখন আর কোনো প্রবলেম নেই। আচ্ছা তাই, ঠিক আছে, তাহলে মৌমিতার সাথে তোর ডিভোর্স করি, অঙ্কিতের সাথে ওর বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে দিব। রাজ একদম বাড়াবাড়ি করবি না বলে দিলাম, লিমিট ক্রস করছিস কিন্তু তুই। আদিত্য রাজের গলা ধরে কথা বলে রাজ কোনো রিয়েক্ট করে না, শুধু ওর দিকে তাকিয়ে হাসছে। আদিত্য নিজের রিয়াকশন বুঝে সঙ্গে সঙ্গে রাজকে ছেড়ে দিল। রাজ আদিত্যর কাঁধে হাত রেখে বলল, ভাব একটু এ বিষয়ে, সব ক্লিয়ার হয়ে যাবে তোর কাছে। আমি জাস্ট তোকে হেল্প করার জন্য পয়েন্টগুলো ক্লিয়ার করে দিলাম, ওকে? রাজ কথাগুলো বলে বেরিয়ে গেলে আদিত্য চিন্তিত হয়ে পড়ে, কিন্তু মৌমিতার কথা মনে পড়তেই নিজের অজান্তেও হাসে। তারপর সেটা বুঝতে পেরে আদিত্য চুপ করে গেল আর তার মাথায় হাত দিয়ে বসে পড়ল। আমি আর কোয়েল ভার্সিটির মাঠে হাঁটছিলাম, তাড়াতাড়ি এসে পড়েছে আজকে ভার্সিটিতে, কারণ কোয়েল লাইব্রেরিতে যাবে বইয়ের জন্য, কিন্তু ম্যাডাম না থাকায় অপেক্ষা করতে হচ্ছে। আমরা নিজেদের মধ্যে কথা বলতে বলতে হঠাৎ একটা হইচই শুনতে পাই। আমি কোয়েলকে বললাম, ওদিক থেকে চিল্লাচিল্লির আওয়াজ আসছে না? হ্যাঁ, আমিও তো সেটাই শুনতে পাচ্ছি। কেউ কি এসেছে নাকি? ঠিকই তো, ওইদিকে তো ভার্সিটির মেন গেট, কিন্তু কে এমন এসেছে যে এত চিল্লাচিল্লি হচ্ছে? দেখ তো, তোর কম্পিটিটর এসেছে হয়তো। তুই যেদিন নিউ লুক নিয়ে এসেছিলি সেই দিনও এরকম হয়েছিল। চুপ কর আর চল তো। দূর, খালি দমক দেয়, রস কিন একটা। কী রে সুমি বেবি, তুই রসকসহীন? আমি আর কোয়েল ভার্সিটির মেন গেটের দিকে এগিয়ে গেলে দেখতে পাই আদিত্যর গাড়ি গেটের সামনে। আদিত্য তো বাইক নিয়ে আসে, তাহলে আজ গাড়ি নিয়ে এসেছে কেন? আজকে বাইক নিয়ে আসেননি কেন আদিত্য? কথাটা কোয়েলকে জিজ্ঞেস করতে দেখলাম কোয়েল গামছে, দেখে মনে হচ্ছে নার্ভাস হয়ে পড়েছে। ওর হাত ধরে আরেকটু আগাতেই দেখলাম দুটো ছেলে দাঁড়িয়ে সবার সাথে কথা বলছে। ওদের মধ্যে একজন তো আদিত্য, আরেকজনকে পিছন ফিরে থাকায় মুখটা দেখতে পাচ্ছি না। এই কোয়েল, তুই চিনিস আদিত্যর পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে? কোয়েল উত্তর না দিলে আমি ওকে একটু ঝাঁকিয়েই জিজ্ঞেস করলাম, এই কোয়েল, কি হয়েছে বলতো তোর? এরকম চুপ করে আছিস কেন? কই, কিছু না তো, আমার আবার কি হবে? ও, ছেলেটাকে চিনিস? না না, আমি চিনি না। কোয়েলের ব্যবহারটা কেমন যেন অস্বাভাবিক লাগছে আমার কাছে। এদিকটায় আসার পর থেকে কেমন যেন গামছে, কথা বলতে পারছে না। আমার ভাবনায় ছেদ পড়লো আদিত্যর গলার আওয়াজে। সো গাইস, আমার সাথে এটা কে, এটা জানতেই দাঁড়িয়ে আছো তো তোমরা? দেখে নাও কে। আদিত্য নিজের দুহাত আগে করে ছেলেটিকে দেখালে ছেলেটি আদিত্যর হাতে মারে আর বলে, আমি এখানে নতুন না, এমনভাবে করছিস যেন আমি কোনো সেলিব্রিটি এসেছি। আদিত্য কোনো উত্তর দিবে তার আগে আশেপাশে সবাই একসাথে চিৎকার করে উঠল, রাজ দেখ, তুই সেলিব্রিটি। আদিত্যর কথা ছেলেটি অর্থাৎ রাজ হাসল। হেসে আমাদের দিকে তাকাতে রাজের হাসি আস্তে আস্তে মলিন হতে শুরু করলো। আমি সেটা দেখে কোয়েলের দিকে তাকাতেই দেখলাম ও একইভাবে রাজের দিকে তাকিয়েই আছে। রাজ, সামনে তাকাতেই দেখলাম জিয়া দৌড়ে এসে রাজকে জড়িয়ে ধরল। ও জড়িয়ে ধরতে আদিত্য দুহাত তুলে এক কদম অন্যদিকে চেপে এলো আর মিটমিট করে হাসতে লাগলো। এদিকে বেচারা রাজের অবস্থা খারাপ। জিয়া মাথা তুলে রাজকে জিজ্ঞেস করতে রাজ নিজের মুখ স্বাভাবিক করে নিল। কেমন আছো তুমি? আর কোথায় ছিলে এতদিন? আমি ভালো আছি জিয়া, তুমি কেমন আছো? আমিও ভালোই আছি। বললে না তো কোথায় ছিলে? এখানেই, তার আশেপাশে। তার আশেপাশে বলতে? মানে তোমাদের আশেপাশেই, না হলে এক্সাম দিতে কীভাবে আসতাম বলো? আমি খুব 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 হ্যাপি হয়েছি তুমি আসাতে, অনেক মিস করেছিলাম আমি তোমাকে। কথাটুকু বলেই জিয়া আবারও রাজকে জড়িয়ে ধরলে আদিত্য আবারও হেসে উঠল, যা দেখে রাজ পারলে গিলিয়ে ফেলে আদিত্যকে। আদিত্য নিজের হাসি থামিয়ে বলল, তুই সবার সাথে কথা বল, এখানে সবাই তোকে অনেক মিস করেছিল। আমি আসছি তাহলে। কথাটা শেষ করে আদিত্য পালালো এক প্রকার ওখান থেকে। এদিকে রাজ সমানে চেষ্টা করছে জিয়াকে ছাড়ানোর, কিন্তু জিয়ার তো ছাড়ার কোনো নামই নেই। নানান কথাও বলে চলছে রাজকে, ওর বাহু জড়িয়ে ধরে। সে সময় হুট করে রাজের ফোন আসে হয়তো, তাইও জিয়াকে বলে, আমার খুব একটা জরুরি কল এসেছে, আমি আসছি, পরে কথা বলবো। রাজকে দেখেই বোঝা যাচ্ছে ও প্রায় পালালো জিয়ার হাত থেকে ছাড়া পেয়ে। আমি তো হেসেই পেলাম। হাসতে হাসতে ফাঁস ফিরে তাকাতেই দেখি কোয়েল নেই।
যা বাবা, কোয়েল আবার কোথায় গেল? এক্ষুনি তো এখানেই ছিল। উফ, এ মেয়েটাও না কখন যে কি করে বোঝা মুশকিল। আমি কোয়েলকে খুঁজতে শুরু করলাম, কি আর করার। তখনই হুট করে মনে পড়ল ওর তো লাইব্রেরিতে যাওয়ার কথা, মনে হয় ওখানেই গেছে। কথাটা মনে পড়তে লাইব্রেরির দিকে হাঁটা ধরলাম। অন্যদিকে, এ হারামজাদা, তুই আমাকে ওই শাকচুন্নির হাতে ফেলে পালালি কেন? এই তোর বন্ধুত্ব? ওই ডাকিনি, এক্ষুনি আমার প্রাণ নিয়ে যাচ্ছিল ঝাপটে ধরে। আদিত্য রাজের কথা শুনে হাসতে লাগলো ফোন ধরে। আদিত্যর হাসি শুনে রাজ রেগে বলল, তুই হাসছিস? শোন, ও তোর পিছনে পড়েছে, ওকে আমার গাড়ি চলানোর চেষ্টাও করবি না। আরে তুই সরছিস কেন? তোকে বাঁচানোর জন্যই তো ফোনটা করলাম। আমি ওখান থেকে বেরিয়ে না এসে তোকে ফোন না করলে দুজনেই ওখানে দাঁড়িয়ে থাকতে হতো। মেয়েটা পারেও বটে। দাঁড়া না, আছে ওর কপালে আজ। কি আছে? সময় হলেই দেখতে পারবি। ওরে চেষ্টামি আমি যদি বার না করছি তো আমিও রাজ নয়। সকালের সামনে কাঁদিয়েই ছাড়ব। এটা তো আমিও চাই, ওর জন্য মৌ কম কষ্ট পায়নি। আহা, মৌমিতা থেকে মৌ, মেরে মেহনাত রাংলায় হেন লাহত হেন। আর ময়ের কথা, আমারটাও বসা। মুচকি হেসে প্রিন্সিপালের রুমে যায় জলদি। রাখলাম আমি। রাজ ফোন রেখে কিছুক্ষণ আগের কথা ভেবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে প্রিন্সিপালের রুমের দিকে এগিয়ে যায়। এদিকে আদিত্য প্রিন্সিপালের রুমের সামনে দাঁড়িয়ে ফোন হাতে নিয়ে হাসছে আর ভাবছে, সিরিয়াসলি আই অ্যাম ইন লাভ। আদিত্য ব্যানার্জি ইজ ইন লাভ। আমার তো নিজেরই বিশ্বাস হচ্ছে না। মুখে কিভাবে বিশ্বাস করাবো? ওহ গড। আদিত্য মুখ বেজার করে দেওয়ালে মাথা ঠেকালো। হার না মানলে চলবে না। ভালো যখন বেসেছি, হাল তো সহজে ছাড়বো না। শি ইজ মাইন, অনলি মাইন। ওই আমার ফার্স্ট লাভ অ্যান্ড ট্রই লাস্ট। মৌকে ছাড়া যে আমার চলবেই না। ওকে যে আমি ভালোবেসে ফেলেছি এটা ওকে বোঝাতে হবে, অ্যাট এনি কস্ট। এদিকে রাজ নিজের মনে ফোন ঘাঁটতে ঘাঁটতে প্রিন্সিপালের রুমের দিকে এগিয়ে যাচ্ছিল। ও সময় ওর পা আটকে গেল। আস্তে আস্তে নিজের বাঁ দিকে তাকাতে ওর হার্টবিট ফাস্ট হতে শুরু করলো। আর আজ কিছু না ভেবেই ফোনটা পকেটে ঢুকিয়ে দৌড়ে লাইব্রেরিতে ঢুকে গেল। কোয়েল লাইব্রেরিতে থাকা বইতে দাঁড়িয়ে উপর থেকে একটা বই নামানোর চেষ্টা করছিল, কিন্তু অনেক উপরে থাকা সেটা হাতের নাগালে পাচ্ছিল না। কোয়েল তাই আরেকটা ধাপ উপরে উঠে দুই হাত বাড়াতেই বইটা হাতে পেয়ে গেল, কিন্তু হঠাৎ করে ব্যালেন্স হারিয়ে পড়ে যায়। কোয়েলের চোখ মুখ কিছু বন্ধ করে থাকার কারণ ছিল যে সে ব্যথা পাবে, কিন্তু কই, কোনো ব্যথা তো হচ্ছে না। আর কার স্পর্শ সে অনুভব করছে? ব্যক্তিটির শরীরে সুবাস পেয়ে কোয়েল যেন ইচ্ছে করে চোখ খুলছে না। রাজ বাহিরে দাঁড়িয়ে দেখতে পেয়েছিল কোয়েলকে অত উপরে বই হাতটাতে, তাই তো সঙ্গে সঙ্গে ছুটে আসা। আর আসতে না আসতে দেখে কোয়েল আরও উপরে উঠেছে। পড়ে যেতে নিলে রাজ ধরে নেয়। কোয়েল চোখ বুঝে থাকায় বেশ ভালোই হয়েছে রাজের। তখন সবার মাঝে জিয়ে চলে আসায় কোয়েল সরে যাওয়ায় রাজ ঠিকভাবে দেখতেই পায়নি কোয়েলকে। কিন্তু সোজা করে দাঁড় করানোর পরে কোয়েল চোখ খোলে। চোখ খুলতে রাজের সাথে চোখে চোখ পড়ে যায় কোয়েলের। দুজনে নির্বাক হয়ে একে অপরকে দেখছে। না রাজ কোয়েলের কোমর ছেড়েছে, আর না কোয়েল রাজের কলার। কোয়েল, ঠিক আছিস তো তুই? আমি লাইব্রেরিতে ঢুকতে গিয়ে দেখতে পাই কোয়েল অনেক উপরে দাঁড়িয়ে আছে। ওকে ডাকবো সে সময় ও পা ফড়কে পড়ে যাচ্ছিল। সেদিকে এগোতে নিলেই দেখে রাস্তা কোয়েলকে ধরে নিয়েছে। আমার গলার আওয়াজ পেয়ে কোয়েল বলতে গেলে এক ঝটকা রাজের থেকে সরে গেল, যেন কোনো ঘোর কাটল। হ্যাঁ, আমি ঠিক আছি, চল, ক্লাসের জন্য দেরি হয়ে যাচ্ছে। কোয়েল আমার হাত ধরে টেনে নিয়ে যেতে নিলেই আমি ওকে বলি, রাস্তা তোকে বাঁচালো, একটা থ্যাংক ইউ তো বল অন্তত। থ্যাংক ইউ। কোয়েল আমার কথা শুনে রাস্তার দিকে না ফিরেই থ্যাংক ইউটা বলে কোনো রকমে বের হয়ে যায় আমাকে টানতে টানতে। আসার সময় আমি পিছন দিকে ফিরে রাস্তার দিকে তাকালে দেখতে পাই আর রাস্তাও অসহায়ভাবে আমাদের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগেও আমি লক্ষ্য করেছি রাস্তা কোয়েলের দিকে তাকিয়েছিল, আর কোয়েল সরে যাওয়ায় ওকে খুঁজছিল। ব্যাপারটা আসলে কি? আদিত্য প্রিন্সিপালের ঘরের বাইরে দেওয়ালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়েছিল চোখ বন্ধ করে। সেই সময় আদিত্যকে কেউ একটা ধাক্কা দেয়। আদিত্য চমকে সোজা হয়ে দাঁড়িয়ে কে এসেছে সেটা দেখতে পেয়ে ক্যাবলা হাসল। রাজ, তুই কখন এলি? প্রথম প্রেমে পড়লে সত্যিই মানুষের এমন দশাই হয়, এটা তোকে না দেখলে শিওর হতে পারতাম না। ইয়ে মানে, কার কথা ভাবছিলি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? তোর বউয়ের? রাজ হেসে কথাটা জিজ্ঞেস করলে আদিত্য হালকা হেসে হ্যাঁ বোধক মাথা নেড়ে বলে, ভাবছিলাম ওকে কীভাবে বলবো আমার মনের কথাটা। ওর সাথে যে বিহেভটা আমি করেছি সেটা তো ডিজার্ভই করতো না। এখনও আমার জন্যই সাফার করছে। জানি না ও আমাকে মেনে নিতে পারবে কিনা। রাজ আদিত্যকে চিন্তিত দেখে ওর কাঁধে হাত রেখে বলল, তুই একবার যখন বুঝতে পেরেছিস তুই মমিতাকে ভালোবাসিস, তখন হাল ছাড়িস না। হ্যাঁ, দোষ তোর বেশি, বাট তুই সেটা সহ্য নেওয়ার চেষ্টা করছিস। এটা দেখলেও মমিতা তোকে ক্ষমা করে দিবে। কিন্তু বাই জিয়ের কেসটা, ওটা আমি বলতে পারছি না। কোনো স্ত্রী মানতে পারে নিজের স্বামীকে অন্য একটা মেয়ের সাথে? সেখানে তুই তো আবার জিয়াকে নিজের জিয়ে বলে রেখে দিয়েছিস।
রাজ, তুই ভালোভাবে জানিস আমি কাউকে বলিনি যে আমার বিয়ে। জিএফ ও নিজেই লোককে বলে বেড়ায়, সেখানে আমি কি করতে পারি বলতো? কিন্তু তুই ঠিকই বলেছিস, এই বিষয়ে ময়ের রাগ করাটা স্বাভাবিক। আমি নিজেই তো ওকে অন্য কোনো ছেলের সাথে সহ্য করতে পারি না। রাজ জোরে হেসে ফেলল আদিত্যর কথা শুনে। সেই দেখে আদিত্য ব্রু কুঁচকাল। রাজ ওকে বলে, আমি ভাবতেই পারছি না তুই নিজেকে অন্য জায়গায় রেখে তার অবস্থান অনুভূতি বোঝার চেষ্টা করছিস। এটাই তো চাই ব্রো, বৌদিকে তো মানতেই হবে এবার। আমাদের এতদিনের নিরামিষ আদিত্য ব্যানার্জিকে কয়েক মাসে বদলে দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, চল, দেরি হয়ে যাচ্ছে। রাজ হাসছিল এতক্ষণ, কিন্তু আদিত্যর প্রশ্ন শুনে আস্তে আস্তে ওর মুখের হাসিটা মিলিয়ে গেল। সামাল দেওয়ার জন্য আমতা আমতা করে বলল, আমি ওই আসার পথে ভার্সিটিটা একটু ঘুরে দেখছিলাম, তাই দেরি হলো আর কি। তুই তো এক্সাম দিতে এসেছিস, তাহলে তোর তো ভার্সিটি বলার কথা নয়। আদিত্য এভাবে কথাটা ধরে ফেলবে রাজ ভাবতেই পারেনি। এড়িয়ে যাওয়ার চেষ্টা করে রাজ বলল, স্যার না, চল তো ভিতরে। রাজ রাজ এগিয়ে যেতে নিলে আদিত্য রাজের কাঁধে হাত রেখে বাধা দিল। ওর দিকে এগিয়ে পাশে দাঁড়িয়ে বলল, কথা বলেছে কোয়েল? রাজ কেমন যেন নেতিয়ে পড়ল আদিত্যের প্রশ্নে। একটা ব্যর্থতার নিঃশ্বাস বেরিয়ে আসলো তার বুকের ভিতর থেকে। চোখ মুখ শক্ত করে আদিত্য অন্যদিকে মুখ ফিরিয়ে নিলে আদিত্য রাজকে জিজ্ঞেস করে, যার দায়িত্ব আমাকে দিয়ে গিয়েছিলি, প্রতিটা মুহূর্তে যার খবর নিয়েছে, সে কেমন আছে জানতে চাইলে না তো একবারও? রাজ অবাক হয়ে আদিত্যর দিকে তাকালে আদিত্য হালকা হেসে বলে, তুই কি ভেবেছিস তুই খবর নিবি অন্যদের থেকে আর আমি টের পাবো না এটা হতে পারে? কেমন আছে ও? ভাঙা গলায় রাজের উত্তর পেলে আদিত্য একটু মজার ছলেই বলে, দেখ, আমারও নিজেরও তো প্রাণের ভয় ডর আছে নাকি? তোর প্রাণ পাখির খেয়াল না রাখলে তুই তো আমার প্রাণ পাখি পুরুত করে দিতি, তখন আমার বাচ্চা বউটার কি হতো বলতো? শালা, তোরে তো প্রিন্সিপাল ম্যাডাম আপনাদের ডাকছেন। রাজ আদিত্যর গলা ধরে ওকে মারতে গেলে প্রিন্সিপালের রাখা স্টাফটি এসে বলে। তাকে দেখে রাজ আদিত্যকে ছেড়ে দিলে আদিত্য জয়ের হাসি হাসে। সেই দেখে রাজ বলে, বেঁচে গেলি, চল চল, না জানি ইনি আবার কি বলবে। জিয়ার বাবা যা শিখিয়েছে তাই বলবে, আবার কি বলবে? ওর জন্যই তো যেতে মন চাইছে না, কিন্তু যেতে তো হবেই। আদিত্য আর রাজ একটা বড় নিঃশ্বাস নিয়ে ভিতরে ঢুকে গেল, যেন তারা জুতে যাচ্ছে। ভিতরে প্রবেশ করতে দেখলো প্রিন্সিপাল ম্যাডাম চিন্তিত হয়ে বসে আছেন। ওদের দেখে উঠে দাঁড়ালেন। রাজের দিকে তাকিয়ে যেন স্বস্তি পেলেন উনি, যেটা আদিত্য লক্ষ্য করলো। রাজ, তুমি এবার রেগুলার আসবে তো? রাজ আদিত্যর দিকে আর্চোকে তাকিয়ে একটু ইতস্ত করে বলল, হ্যাঁ। কিছু একটা করো তোমরা দুজন মিলে এবার, প্লিজ। কি হয়েছে ম্যাডাম? পরেশবাবু কিছু কি করেছে? হ্যাঁ, উনি ডিরেক্টর হওয়ার পর থেকে উল্টাপাল্টা বিষয়ে আমাদের সাপোর্ট করতে বলছেন। ওনার মেয়ের কাজকর্মের কথা তো ছেড়েই দাও। আদি, তুমি বুঝতে পারছো তো আমি কিসের কথা বলছি? বুঝতে পারছি ম্যাডাম, আপনি চিন্তা করবেন না। প্রিন্সিপাল ম্যাডাম ওদের কাছে এগিয়ে এসে রাজের দিকে তাকিয়ে বলল, তুমি তো নিজের কাজে এভাবে সাফল্য পাবে তা সত্যি ভাবিনি আমি। যাক, তোমাকে সাপোর্ট করে আমি ভুল করিনি তাহলে। আরও এগিয়ে যাও, এত কম বয়সে তুমি এত ভালো একটা কাজ করছো ভাবতে গর্ব হচ্ছে। আদির মতো তুমিও যে নিজের পায়ে দাঁড়িয়েছো এটা জেনে আমি খুব খুশি। রাজ প্রিন্সিপাল ম্যাডামের কথা শুনে ভয়ে ভয়ে আদিত্যর দিকে তাকালে দেখে আদিত্য নিরাকারভাবে দাঁড়িয়ে আছে। এটা দেখে রাজ মনে মনে বলল, জ্বর ওঠার আগের পরিবেশ, এখান থেকে বাইরে বেরিয়ে বাঁচব কিনা সন্দেহ। আপনি আমাকে আরও এগোনোর কথা বলছেন? শেষ রাজ, তুই শেষ। তোর আর বিয়ের শখ পূরণ হবে না, বাদ বাকির কথা তো ছেড়েই দে। আমার নিজেকে অনেক হেল্পলেস লাগছে, বিশ্বাস করো। একজন প্রিন্সিপাল হয়ে আমি কিছুই করতে পারছি না শুধুমাত্র পলিটিক্যাল প্রেশারের জন্য। ওরা এখন রনিতকেও দলে টেনেছে। কথাটা শুনে আদিত্য চমকে উঠল। ও মনে মনে এটাই ভেবেছিল যা সত্যি হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, শীত এসে গেছে। তুমি তো জানোই প্রত্যেকবার আমাদের ভার্সিটি থেকে ট্যুরে নিয়ে যাওয়া হয়, এবারও হবে। তুমি যেহেতু ইউনিয়ন লিডার ফার্স্ট ইয়ার, তাই দায়িত্বটা তোমার উপর। তার আগে অনেক বড় সমস্যার সমাধান করব ম্যাডাম, আসছি। আদিত্য কথাটুকু বলে বেরিয়ে গেল প্রিন্সিপালের রুম থেকে। রাজ তো বোকার মতো দাঁড়িয়ে আছে আদিত্যের যাওয়ার দিকে। কিছুক্ষণ পর ওর নিজেকে নিয়ে ভয় লাগতে শুরু হলো। প্রিন্সিপাল ম্যাডামকে বলল, ম্যাডাম, আপনি আদির সামনে কথাগুলো না বললেই পারতেন। ও তো, আমি ইচ্ছে করে বলেছি রাজ, তোমরা দুজন একে অপরকে না জানিয়ে কিছু করো না, সেখানে তোমাদের সাকসেসের বিষয়টা লুকিয়ে গেছো। যত বেশি দিন এটা লুকিয়ে রাখবে তত খারাপ তোমাদের সম্পর্কটা হবে সব জানার পরে। যাও, সবটা মিটিয়ে নাও নিজেদের মধ্যে, তোমাদের দুজনকে এক হয়ে নড়তে হবে। রাজ প্রিন্সিপালের কথায় হেসে বেরিয়ে গেল রুম থেকে। বেরিয়ে ভাবতে লাগলো আদিত্য কোথায় যেতে পারে রাগের মাথায়। অন্যদিকে ওভাবে ওখান থেকে টেনে নিয়ে এলি কেন আমাকে? আর এমনভাবে থ্যাংক ইউ বলে? তো কিভাবে থ্যাংক ইউ বলতাম? ফুলমালা দিয়ে পুজো করে? ওনাকে কে বলছিল আমাকে বাঁচাতে? আমি পড়ে গেলে পড়ে যেতাম, তাতে ওনার কি? যত সব। আমি কোয়েলের ব্যবহারে অবাক হয়ে গেলাম।
এরকম ব্যবহার করছে কেন হঠাৎ করে? আমি কোয়েলের কাঁধে হাত দিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোর বলতো? সামান্য বিষয়ে এত রিয়েক্ট কেন করছিস? আমার কথা শুনে কোয়েল যেন হুঁশে ফিরল। কোয়েল কিছু বলবে তার আগে আমি নিজের হাতের উপর কারো হাতের স্পর্শ পেলাম। পাশে তাকাতে রমিত আমার হাতটা ধরে দাঁড়িয়েছে দেখি। তুই এখানে? আমি হাতটা ছাড়াতে যাব তখনই রমিত আমার হাতটা নিজের বুকের সামনে ধরল। আর আমি অবাক হয়ে গেলাম। কোয়েলের দিকে তাকাতে দেখলাম ও আমার মতো অবাক হয়ে আছে। কি করছিস রনিত? সবাই দেখছে তো। দেখো, আই ডোন্ট কেয়ার। রনিত হাতটা ছাড় আমার, প্লিজ। আমি রনিতের হাত থেকে হাত ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ও তত বেশি করে আমার হাত শক্ত করে ধরে রেখেছে। মুহূর্তে ভার্সিটির স্টুডেন্ট যারা আশেপাশে ছিল তারা সবাই তাকিয়ে আছে। মাথাটা এত গরম হচ্ছে কিন্তু কিছু করতে পারছি না। এরই মধ্যে রনিত হুট করে আমার আরেক হাত নিজের হাতের মধ্যে নিয়ে পড়ল। আই লাভ ইউ মমিতা, আই রিয়েলি রিয়েলি লাভ ইউ। প্রথম দেখাতে আমি তোর প্রেমে পড়ে গেছি, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। আমি পারবো না তোকে ছাড়া থাকতে, ট্রাস্ট মি। আমি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছি রনিতের কথা শুনে। কি বলবো বা করবো কিছু বুঝতে পারছি না। হাত ছাড়ানোর চেষ্টা করেও লাভ হচ্ছে না। কিছু ভেবে না পেয়ে আশেপাশে তাকাতে আমার নজর একজনের উপর স্থির হলো। আদিত্য। উনি কি রনিতের কথাগুলো শুনে ফেলেছেন? মনে হয় তাই। এজন্যই ওনার মুখটা এরকম প্যাকাশে লাগছে। আমি তো কথা বলা কমিয়ে দূরত্ব বাড়িয়ে নিতেই চেয়েছিলাম ওনার কথা শুনে, কিন্তু তার আগেই তো রনিত এমন করলো। আদিত্য ওখান থেকে চলে গেলেন আমার থেকে দৃষ্টি সরিয়ে। ওনার চোখটা কেমন যেন ছলছল করছিল। কালকে উনি বারণ করলে রনিতের সাথে মিশতে, আর আজকে এমন। যতই হোক আমি একজন বিবাহিত মেয়ে, এভাবে একজন পরপুরুষের স্পর্শ আমাকে। কথাটা ভাবতে আমার মধ্যে কি জানি হলো। আমি জোর করে রনিতের হাত থেকে হাতটা ছাড়াতে চাইলেও রনিত ছাড়ে না। হাত না ছাড়লে উত্তর পাবি না। কথাটা শুনে রনিত আমার হাত ছেড়ে দিল। আমি সজোর একটা সর বেশি দিয়ে ওর গালে। ও চুপচাপ মাথা নিচু করে থাকলে আমি বলি, সাহস হয় কি করে তোর আমাকে এভাবে টাচ করার? আমি তোকে রাইট দিয়েছি কোনোদিন আমাকে টাচ করার? আগের দিন কোলে তুলেছিলে আমাকে হেল্প করার জন্য, তাই কিছু বলিনি ভেবে কখনো কিছু বলবো না। আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ করারও চেষ্টা করবি না, না হলে পরিণাম ভালো হবে না। কথাগুলো বলে আদিত্য যেদিকে গেছে সেদিকে চলে এলাম। কোয়েল আমার পিছনে আসলে ওকে বললাম, আদিত্য এদিকে এসেছিলেন, তুই একটু ওদিকটাই খোঁজ। আদিত্য তা দেখেছে পুরো বিষয়টা। কোয়েল অন্যদিকে চলে গেলে আমি খুঁজতে থাকি, কিন্তু আদিত্য কোথাও নেই। কোথায় চলে গেলেন এক মুহূর্তের মধ্যে। আদিকে খুঁজছেন? পিছন থেকে একটি ছেলের আওয়াজ পেয়ে করলাম তার দিকে। রাজ? হ্যাঁ। উনি তো জানতেই পারেন আদিত্যর কথা। হ্যাঁ। আপনি জানেন উনি কোথায়? না, যতদূর জানি রেগে আছে, কিন্তু কোথায় আছে আর ঠিক কী বিষয়ে রেগে আছে তা বুঝতে পারছি না। আমার জন্যই রেগে আছেন কেন? আপনি কি করছেন বৌদি? আমি চমকে উঠলাম রাজের কথায়। ওনার দিকে অবাকভাবে বড় বড় চোখ করে তাকালে উনি হেসে ফেলেন আর বলেন, চিন্তা করবেন না, আমি আদিত্যর বেস্ট ফ্রেন্ড। পুরো বিষয়টাই আমি জানি, কাউকে বলবো না আমি। এখানে কেউ নেই তাই বৌদি বলে ডাকলাম, না হলে মমিতাই বলতাম। তাহলে আপনি না বলে তুমি বলবেন। আপনার থেকে বয়সে আমি অনেক ছোট। জো হুকুম বৌদিমণি। হালকা হেসে, আচ্ছা আপনি ওনাকে দেখেছেন? না, রেগে আছে, কিন্তু তুমি কি কিছু করেছো? আমি যতটুকু জানি আমার জন্য রেগে আছে। আমি রাজদাকে সবটা বললাম, কিছুক্ষণ আগে যা যা ঘটেছে সব শুনে উনি একটা ডোকিলে বললেন, তোমার নাম্বারটা দাও, আমি তোমাকে সবটা জানাবো যদি আস্ত থাকি। আজকে বোম ব্লাস্ট হবে একটা। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো। ও যদি গাড়ি নিয়ে বেরিয়ে যায় সমস্যা হয়ে যাবে। এখন তুমি ওর কাছে যেও না, আমি যাচ্ছি। আমি আমার নাম্বারটা রাজদাকে দিয়ে বলি। রাজদা ছুটে বেরিয়ে যায় ভার্সিটি থেকে। এদিকে আমার তো আগের ঘটনার কথা মনে হয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি একা দাঁড়িয়ে আছি, এমন সময় আমার কাঁধে হাতের স্পর্শ পেলাম।